নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, ঝড় থেমে গেলেও গরম কিন্তু কমলো না। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা অবস্থা। বিশেষ করে এই গরমটা তো আরো বেশি পিটকেল, ঠিকমতো ঘামও হচ্ছে না, একটা ভ্যাবসা ভাব। স্নান করার সময় বেশ আনন্দ হচ্ছে, কিন্তু স্নান করার পরে ভোগান্তি বেড়ে যাচ্ছে। আশা করি প্রত্যেকের অবস্থায় ঠিক একই রকম। তাই এই ঘরমাক্ত পরিবেশের মধ্যে গল্প আপলোড করে আপনাদের শোনানোর মধ্যেও একটা সার্থকতা লুকিয়ে রয়েছে। কারণ নিত্যদিনের কাজের সঙ্গে সঙ্গে এই গল্প পরিবেশনটা না করলে আমার পেটের ভাত হজম হয় না। বন্ধুরা, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। খুব শিগগিরই ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হচ্ছি জুন মাসে। আর গল্পের সারাংশের কিছুটা যদি জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই প্রতিলিপিতে আমাকে ফলো করতে পারেন। সেখানে গল্পের কিছুটা ভাব তুলে ধরা হয়েছে। মোট 100টি গল্প লেখার ইচ্ছে রয়েছে আমার আগামী কয়েক মাসের মধ্যে। প্রত্যেকটি থাকবে ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের এবং অবশ্যই আপনাদের জন্য স্পেশালি। প্রত্যেক দিন সবকটা গল্প ডিটেলসে লেখা সম্ভব হচ্ছে না বলে ক্ষুদ্র আকারে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রতিলিপিতে আমি আপলোড করেছি আপাতত কয়েকটি গল্প। আগামী দিনে আরও কটি দেওয়া হবে। পরপর গল্পগুলো পোস্ট করা হবে ইউটিউবে। অবশ্যই রোজ ফলো করবেন রাত 11টার সময়টা। আজ আপনাদের জন্য এনেছি আমারই লেখা এবং আমারই পাঠে প্রাপ্তবয়স্কদের জন্য একটি গল্প, মাইগো। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে, সঙ্গে সঙ্গে ফেসবুক পেজেও। আপনারা সেখানেও আমাকে ফলো করতে পারেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প, মাইগো। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। মঙ্গলা, অমঙ্গলা, মঙ্গলা কোথায় গেলি মা? একটু সাড়া দে দেখি। ও, এই মেয়েটারে নিয়ে আমি আর পারি না। সাঁঝের বেলা হতে আসলো, এখনো মেয়ের ঘরে ফেরার নাম নেই। মঙ্গলা, অমঙ্গলা, মঙ্গলা রাগ করেছিস মা? সকালে তোকে দুটো চড় মেরেছি বলে। ও, আমি কি করব বল? গোয়ালা এসেছে দুধ দোয়াতে আর তুই দুধ দিবি নে। বলি তোর বাচ্চাটা যে মরে গেছে সে কি আমার দায়? মঙ্গলা, মঙ্গলা, সাড়া দে মা, মা সাড়া দে। ফুলমণির ডাকে মঙ্গলা হাম্বা ডাক ছেড়ে সাড়া দেয়। ফুলমণির সব থেকে প্রিয় মঙ্গলা গাই। ফুলমণির সাথেই মঙ্গলা বড় হয়ে উঠেছে। বর্তমানে মঙ্গলার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। ফুলমণির বয়স বছর 16। মঙ্গলার ডাকে ফুলমণি আগিয়ে যায়। ধান ক্ষেতটা পার করে সবুজ জঙ্গলে ঘেরা ছোট্ট একটা বন। বনের পাশে আবার রয়েছে ধানের ক্ষেত। এই তো এখন ধান কাটার উপযুক্ত সময়। চাষিরা আর কয়েকদিন পরই এইখানে আসবে। সবুজ শস্য শ্যামলা এই সুন্দর গ্রামে মঙ্গলার পৈতৃক নিবাস। বাবা হারাধন, মা চণ্ডী, আর রয়েছে বাড়িতে বরদা বৈদ্যনাথ। মঙ্গলা আর ফুলমণি বাড়ির সব থেকে ছোট সদস্য। ফুলমণির বয়স যখন বছর 4 কি 5, তখন ছোট্ট মঙ্গলাকে কিনে নিয়ে আসে বাবা হারাধন। বুঝলি রে মা, এই যে আনলাম, এইটা হলো গিয়ে আজ থেকে তোর বোন। আমার বোন বাবা? হ্যাঁ, তোর বোন। এটাতে খাওয়ায়া পড়ায়া যত্ন আদি করবি, বুঝলি? বৈদ্যনাথ ছোটবেলা থেকেই একটু অন্য রকমের ছেলে। বাবার চাষাবাদ সে পছন্দ করে না। সারাদিন বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে থাকে। তার ইচ্ছে চাকরি বাকরি করার, আর এই গ্রামের বাড়ি বিক্রি করে দিয়ে শহরে গিয়ে বসবাস করা। কিন্তু হারাধন সে শেকড় আঁকড়ে বসে রয়েছে। ছেলেকে পড়ালেখা করানোর খুব একটা ইচ্ছে তার ছিল না, কিন্তু স্ত্রী চণ্ডীর পরামর্শে
ছেলেকে সে পড়াচ্ছে। ফুলমণির থেকে বৈদ্যনাথ 12 বছরের বড়, কাজেই বৈদ্যনাথ এখন যুবক, যদিও সে বেকার। এই তো পরশুদিনও রাত্রেবেলা খেতে বসে বিরাট অশান্তি হয়ে যায় বাপ ছেলের মাঝে। বলি, বাপ আর পয়রা কি হবে, পড়াশোনা দেওয়ার কোনো কাম নাই, ক্ষেতের ফসলগুলো নষ্ট হইতেছে, দেখাশোনার লোক নাই। 10 বিঘা ধানের ক্ষেত ছিল, দখলদারির কত জমি ছিল, তা তুমি বাপ সেইগুলা দেখাশোনা করবা না দেখা জমিদারের পোলা এসা সেগুলা লুটপাট কইরা নিতেছে। তা বলি, পড়াশোনা বাদ দিয়া ওইসব কামে মন দাও, মাটি হইল গিয়া টেকা, আর এইখানেই টাকা ফলে। রাগের চোটে বৈদ্যনাথ খাবার ছেড়ে উঠে পড়েছিল এবং ভাতের থালায় লাথি মেরেছিল পা দিয়ে। বলেছিল, খাবো না, এই ভাত আমি খাবো না, যতদিন না টাকা ইনকাম করতে পারছি। ও বাপ, বাপ এমন করে না বাপ, তুই বস বস, আমার মাথা কাতেও তুই বস বাপ, বলেছিল চণ্ডী। হারাধন আর বেশি কিছু বলেনি। ছেলে বড় হয়েছে, তার উপরে সুঠাম স্বাস্থ্যবান এই ছেলের সঙ্গে বৃদ্ধ হারাধন পেরে উঠবে না। তাই দেখুক না আর কয়েকটা বছর, তারপর ছেলে নিজেই যখন বুঝতে পারবে এই মন্দার বাজারে কারো চাকরি হয় না, তখন ওই চাষাবাদেই মন দেবে। হারাধনের বাবার এই জমি বাড়ি সব কিছু ছিল। হারাধনের জ্যাঠা কাকা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে বাবাকে ঠকিয়েছে, সেটা হারাধন খুব ভালো মতোই জানে। বাবা খুব বেশি দিন বাঁচেনি। গ্রামের একেবারে শেষ মাথায় বট গাছে বাবা মা একসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। তখন হারাধন সদ্য চণ্ডীকে বিয়ে করেছে। এরপরে অনেক কষ্টে জমিদারের ছেলের কাছ থেকে সম্পত্তিগুলোকে একটু একটু করে ছাড়াতে হারাধন আর চণ্ডীর কাল ঘাম ছুটে গিয়েছিল। তবে দীর্ঘদিন মানুষের একরকম সময় থাকে না, সময় পরিবর্তিত হয়। এখন হারাধনের সময় খুব ভালো। আর রয়েছে এই যে মঙ্গলা, দুগ্ধবতী গাই, ওর দুধ এত পরিমাণে হয় যে গোটা গ্রামের লোকের মিষ্টি আর দই তৈরি করতে যথেষ্ট। মঙ্গলার দুটো বাটকে প্রত্যেকটা মানুষই যেন হিংসের চোখে দেখে। ভোরবেলা দুধওয়ালা যখন দুধ দোয়াতে আসে, এসে বালতিকে বালতি শুধু টাটকা দুধই ভরে যায়, আর মঙ্গলা চেঁচায় হাম্বা হাম্বা করে। ভাগ্যিস ফুলমণি তখন ঘুম থেকে ওঠে না, না হলে ওই গোয়ালাকে 2 ঘা একেবারে ধরে দিয়ে দিত। রাগ করেছিস? রাগ করেছিস কেন? চল বাড়ি চল। মঙ্গলা হাম্বা করে বলে যেন সে বাড়ি যাবে না। কেন বাড়ি যাবি না কেন শুনি? রাগ করছিস আমার ওপরে? আচ্ছা, তোরে গা ছুঁয়া কথা দিতাছি, এরপর যখন তোর পোলাপান হবে আমি মানুষ করব। চল, রাগ করিস না, চল। আমাগো! তাকিয়ে দেখে ফুলমণি রাখাল ওর হাত ধরে হ্যাঁচকা টান দিচ্ছে। এ কি মরণ, তুই এখানে কোথায় রয়েছিস? হ্যাঁ, দেখতেছিলাম তোরে, তখন থেকে মঙ্গলারে ডাকতাছিস। আমার বাড়ি তুই এখানে? মরণ যাস না, তোর মরণ হয় না কেন? অমন কথা করিস না ফুলমণি, তোর আমি কত ভালোবাসি। ভালা না ইয়া, ভালোবাসিস তো বাপরে কেন কইস না, তোর লগে আমরা বিয়া দিমু। তোর বাপ হারামি লোক, সালা ডাকাত, কই শিক্ষিত পোলা ছাড়া বিয়া দেবে না। তা কই তো দাদা তো শিক্ষিত, তো শিক্ষিত ধুয়া টিয়া কাম হইছে? হ্যাঁ, আমারে দেখ, এই মঙ্গলার মতো কতগুলা দুগ্ধবতী গাই, কত বিঘা ধানের জমি ক্ষেত, বাপ মা একা। বলি আমার ফাঁকা সংসারে আয় না, দুইজনে মিলে সংসার করি। আমার বুঝি লজ্জা লাগে না? ঘাড় ঘুরিয়ে কথাটা বলেছিল ফুলমণি। ব্লাউজহীন শাড়ি পরা, বুকের ওপর দিয়ে নাকের মাঝখানে নোলক দুলছে, মাথার ওপরে শকুন্তলা স্টাইলে খোপা করা, কানে ছোট্ট ছোট্ট কান মাকড়ি পরা, গলায় রয়েছে একটা রূপোর চেন, আর হাতে কয়েক গাছা কাঁচের চুড়ি। কদিন আগেই মেলা বসেছিল, সেইখান থেকে হারাধন কিনে দিয়েছে। আর পায়ে পরা রূপোর মল, আর হাঁটুটা বের করা রয়েছে, যেহেতু শাড়িটা পরা রয়েছে হাঁটুর ওপরে। গ্রামের সস্তা ছাপার সুতির শাড়ি ব্লাউজহীন এই ফুলমণিকে যে কোনো পুরুষেরই দেখে লোলুপ দৃষ্টি দিতে ইচ্ছে করবে। রাখাল পরনে শুধুমাত্র সাদা রঙের ধুতি আর গলায় গামছা, হাতে রয়েছে একটা লাঠি। কালো বরণের সুঠাম শরীরের ছেলেটা
এই মুহূর্তে ফুলমণির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে বাবলা গাছের তলায়। হাম্বা হাম্বা করে চিৎকার করে ডেকেই চলেছে মঙ্গলা, কারণ বাবলা গাছের কাঁটা থাকার দরুন সে খেতে পারছে না। ছাড় দেখি, মঙ্গলার খিদা পাইছে, বাড়ি যাবো। একটু সোহাগ করতেও দিস না। সেই ছোট্টবেলা থেকে তোরে আমি কত ভালোবাসি। ভালোবাসিস তো আমার মঙ্গলারে সবসময় কেন খুন করতে চাস? মরা যায় না কেন আমার? আমি আবার কবে খুন করতে গেলাম তোর মঙ্গলারে? সঙ্গে সঙ্গে মঙ্গলাও যেন হাম্বা করে সাই দেয়। চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে রাখালকে দেখে। রাখালের যেন মনে হচ্ছে মঙ্গলা হাসছে। তোর বাসুরকে কি আমি মারছি? অমঙ্গলা, দেখি আমি মারছি? মঙ্গলা আবার হাম্বা করে। সঙ্গে সঙ্গে ফুলমণি বলে, তুই মারিস নাই? তাহলে ওর সদ্য পোলাটারে কে মারলো কত? হ্যাঁ, বিয়াইতে গিয়া কি জ্বালা হইছে ওর জানিস? রক্তারক্তি কাণ্ড। ডাক্তার আইছিল শেষ পর্যন্ত পশু হাসপাতালের। সে গিয়া কয় কি, এই বাচ্চাখানারে বাঁচাইতেই হইব, না হলে নাকি মঙ্গলা বাঁচবো না। কিন্তু দেখ, জন্ম দেওয়ার 7 দিনের মাথায় ইস, আমার ছোট্ট বাছুরটারে মাইরা পুকুর ধারে ফেলায় গেছে। আমি যদি তারা ধরতে পারি না, তার একেবারে টুটি ছিঁড়া খায়া নেব। সঙ্গে সঙ্গে রাখাল বলে, টুটি তো আমিও সিরুম। কে, কোন হালার পোলা আমাকে গ্রামে ঢুকছে আমাকে গরু বাছুর গোলারে মারার জন্যে? যদি জানতে পারি, হেলায় গরু চোরই হইবে। গরু চোর? এখন তো জেলায় জেলায় জায়গায় জায়গায় গরু চোর ভর্তি কিনা। সব গরু গুলারে পাচার কইরা কইরা বড় লোক হয়ে গেছে নে, বলে ফুলমণি। ফুলি, হাই ফুলি, হাই আজকে তুই বাড়ি। তোর একদিন কি আমাতে ঝাড়া পিটা কইরা ঘর থেকে বার করুম। এই মায়ারে বিয়া না দেওয়া অবধি আমার শান্তি নাই। হুইরে, মা ডাকতেছে, আমি যাই। মঙ্গলা, চল 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 চল। আবার কবে দেখা হইবে জানি না। যদি মঙ্গলা হাঁটতে হাঁটতে দিকে আসে তবে দেখা হইবে নে, বলে ফুলমণি মঙ্গলাকে টানতে টানতে নিয়ে যায়। মঙ্গলা যেন ঘাড় ঘুরিয়ে আবার দেখে রাখালকে। ওই যেন চোখে চোখ রেখে বলে, আবার দেখা হবে বন্ধু। বাড়ি ঢুকছে সে ভয়ে ভয়ে। বলি মাগি, তুই মরতে পারিস না? হ্যাঁ, ভর সন্ধ্যাবেলা গতরখানা বাইর কইরা তুই ঘুরে বেড়াইতাতিস? হ্যাঁ, তোর না বিয়ার বয়স হইছে? শোন, আমি তোর জন্য পাত্র দেখবো। মা, আমি বিয়া করুম না, বলে ফুলমণি। বিয়া করুম না? বাবা মায়ের ঘাড়ের ওপরে বৈশা বৈশা সারা জীবন খামু? চট করে দাদা বৈদ্যনাথ বাইরে বেরিয়ে আসে। এই, তুই কোথায় গেছিলি রে? আমি মঙ্গলারে খুঁজতে গেছিলাম। গ্রামের এত শিক্ষিতর মাঝখানে আমার কপালে একটা অশিক্ষিত বোন দরকার ছিল। ছোটবেলায় পড়াশোনা করলি না, অশিক্ষিত মূর্খের মতো ঘুরে বেড়াস। গরু নিয়ে তোর জীবন। তুই কি বলতো, তোর জন্য আমার মান সম্মান থাকে না। আমি আবার কি করলাম? মা, দাদাই কি কয়? সঙ্গে সঙ্গে চণ্ডী ঘুরে তাকায় বৈদ্যনাথের দিকে। বাপ, এগুলা কি কইস? তোর নিজের মায়ের পেটে আপন বোন, এমন কয় কেউ? অশিক্ষিত মানুষের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। চণ্ডী বুঝতে পারে ছোটবেলায় ছেলেকে অতটা ভালোবাসা না দিলেই বোধহয় ভালো হতো। হারাধনের কথা মতো যদি অল্প বয়সী চাষাবাদে ঢুকিয়ে দিত, তাহলে গ্রামের আর 5টা ছেলের মতো এও স্বাভাবিক হতো। মা, 1050 টাকা দাও তো। অত টাকা আমি পাবো কনে? টাকাটা দাও না, আমার খুব দরকার। চাকরির ফর্ম ফিল আপ করতে হবে, আর এবার টাকাটা জমা দিলে চাকরি আমার হবেই হবে। অত টাকা আমি কই পাবো বাপ? তুই তোর বাবারে জিগা। কেন? বাবাকে জিজ্ঞেস করবো কেন? ঠাকুমাকে খুন করে তো ঠাকুমার কম সোনার দানা তুমি হাতাওনি। আমি তো ঠাকুমারে খুন করছি। তুই জন্মের পরে তো ঠাকুমারে দেখছিস। তোর বাবা আমারে বিয়ে করে আনার পরে উনি আত্মহত্যা করছে এই বট গাছের মধ্যে ঝুললা, দুজনে মিল্লা। সে পুলিশ কেসের অবস্থা কি অবস্থা! সেসব দি গ্রামে বসে সালিশি সভা। পঞ্চায়েত প্রধান কয় কিনা যে আমার এরকম মাই না, 2 দিন হয়েছে সংসার করছি, এরই মধ্যে কিনা শ্বশুর শাশুড়িরে খায়া বসে থাকবো? ওখানেই তো আমার ডাউট আছে। কি আছে? ডাউট তোমরা বুঝবে না। আমাকে 1050 টাকা কালকের মধ্যেই দেবা, আমি জানি না। আর ভগবানের কৃপায় সোনার গয়না তো কম বানাওনি বাবার মাথা মেরে, সুতরাং ওই গয়নাগুলোকে দিও, আমি বন্ধক রেখে নেব। শোন বাপ, এই নিয়ে তুই আমার কাছ থেকে কম গয়না নিস নাই। যে কয়টা পয়রা রয়েছে ও কয়টা দিয়ে আমি ফুলির বিয়া দিমু। আর সীতাহারখানা থাকবো, ওইখানা দিয়ে আমি আমার পুত্রবধূরে বরণ করুম। পুত্রবধূকে এখন বরণ করতে হবে না, বিয়ে তো আর দেরি আছে। আগে কিছু করি, তারপর বিয়ে। সালা বিয়ে করে বউকে কি খাওয়াবো? হালুয়া নাকি ধন? ছেলের মুখে কি বাজে কথা! এই বেলা বুঝতে পেরেছো? চোখে জল চলে আসে চণ্ডীর। ফুলমণি মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মা, দাদা কোথায় কোথায় আমারে খোটা কেন দেয় কও তো? কেন জানি না রে মা,
ওরে যে আমি কি খাইয়া জন্ম দিছি, কোন রাশিতে যে হইছে আমি কইতে পারুম না। রাত্রেবেলা হারাধন ফিরে আসে। ছেলে দাঁড়িয়ে রয়েছে মাথার কাছে। মা ভাত বেড়ে দিচ্ছে হারাধনকে। মাটির বাড়ি, মাঝখানে তুলসী মঞ্চ, চারিদিকে ঘরগুলো পরপর সাজানো। কুয়োতলা আছে, আর তার পাশেই রয়েছে কাঁচা শৌচালয়। ওই বাথরুমটা নিয়ে পর্যন্ত ছেলের সঙ্গে অশান্তি। এখানে লোক এসেছিল, কিন্তু হারাধন পাকা শৌচালয় করতে দেয়নি। তার মতে মাটির মধ্যে মিশে থাকা জৈব সার ওই কাঁচা শৌচাগারেই থাকে, পাকাতে নয়। কি করে বিশ্বাস দেওয়াবে ছেলেটা? এই জন্যই তো বারবার এই শেকড় ছেড়ে উপড়ে সে চলে যেতে চায়। ও মা, বাবারে বাবারে বলো। কি হয়েছে রে চন্ডি? ভাতের গ্রাস মুখে দিয়ে হারাধন বলে, তোমার পোলা 50,000 টাকা চায়। 50,000 টাকা মাগনা পাইছে নাকি? কোথায় কোথায় টাকা 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 কামে লাগাতে পারে না কিছু। আমি 1 পয়সাও দিমু না। হ্যাঁ, কইয়া দিলাম 1 পয়সাও দিমু না। হ্যাঁ, এই মঙ্গলার দুধ বেচা, দই বেচা যা ইনকাম করি তার বেশিরভাগটাই সংসারের গ্রাস দিতে দিতে খতম হয়ে যায়। এরপরে আমার ফুলির বিয়া আছে না, ওর জন্য পাত্র দেখতে হবে, বিয়া দিতে হবে। ও বাবা, আমি বিয়া করুম না। মারার টানে 1 থাপড় মারবো কানের গোড়ায়। বেটি চুপ করে থাক, বড়দের মাঝখানে কথা কইতে নাই। ফুলি রাগ করে উঠে পড়ে। ও কি মা, খাইয়া যা, আমার খিদা নাই। বারবার কই আমি বিয়া করুম না। দাদার সঙ্গে কিছু হইলেই শুধু আমারে বিয়া দাও বিয়া দাও। কেন, আমি কি তোমাদের বেশি খাই নাকি? বলে ফুলমণি ঘরে যেতে যাবে, হারাধন উঠে এঁটো হাতেই ওকে একটা চড় মারে। আর সঙ্গে সঙ্গে গোয়াল থেকে মঙ্গলা চিৎকার দিয়ে ওঠে, দাপাতে থাকে। পারলে সেই যেন এসে হারাধনকে গুঁতিয়ে ঠিক করে দেয়। এত টান। দেখছো দেখছো আরেক মাগির অবস্থা দেখছো? জন্মানোর পরই বাচ্চাখানারে খায়া থুসে। কোথায় একখানা ছেলে বাচ্চা বিয়াইছে, কোথায় ষাঁড় বানায়া দেবো তা না। বলতে বলতে হারাধন হাত ধুতে কুয়োতলায় চলে যায়। বৈদ্যনাথ বলে, আমি বাড়িতেই থাকবো না, কালকে সকালেই চলে যাব। হ্যাঁ যা যা, কোন চুলায় যাবি যা, কোন বাপ তো এর মাগনায় খাওয়াবে তুই, যা তো দেখি যা, চোখের সামনে থেকে বিদায় হ, বলে হারাধন। চণ্ডী থালা নিয়ে বসে বসে কাঁদে। আমার কপালটা পোড়া, আমার কপালটা সত্যি পোড়া। আমি এমন একখানা মাইয়া মানুষ যে কিনা সংসারে কারো সুখী রাখতে পারলাম না। হ্যাঁ, বেশি কইরা বুক চাবড়াও দিই, বেশি কইরা বুক চাবড়াও, বুক চাবড়ায় চাবড়ায় ফাটাইয়া রক্ত বাইর কইরা ফেলো, বলে হারাধন হাত ধুয়ে ঘরের ভেতর ঢুকে যায়। পরের দিন সকাল হতে না হতেই মরা কান্না শুরু। হো গো, পোলা আমার সত্যি চলে গেছে বাড়ি সাইরা। এই দেখো কি একখানা লিখা গেছে। হারাধন বলে, চুপ কর মাগি, আগে পড়তে দে। হারাধন একটু একটু পড়াশোনা করতে পারত। স্পষ্ট অক্ষরে ছেলে সেখানে লিখে দিয়েছে সে আর বাড়ি ফিরবে না, সে বিদেশি হবে এবং বিদেশে গিয়ে তার সংসারও করবে। ভালো হয়েছে, পাপ বিদায় হয়েছে। হমন কইয়া কেন কও? তা কি কইমু তোমার পোলারে, একখানা বেজন্মারে জন্ম দিছ, বলে হারাধন বেরিয়ে যায় কাজে। ফুলি কই? ফুলি ঘুমাইতেছে। ডাইকা আনো দিহি। গোয়ালা আইছিল আজকে মঙ্গলার লগে দুধ নিতে, মঙ্গল আজকে দুধ দেয় নাই। সঙ্গে সঙ্গে চণ্ডী চোখের জল মোছে ফুলিকে গিয়ে ডাকতে যায়। অফুলি, ওঠ মা। ফুলি উঠে বসে। যা দিহি তোর বোনের কাছে যা, তোর বোন নাকি আজকে দুধ দেয় নাই, দুধ দেয় নাই। মনে পড়ে যায় ফুলমণির গত দিনের কথাটা। ফুলমণি মঙ্গলাকে কথা দিয়েছিল গোয়ালা এলেই গোয়ালাকে সে উদম কেলান কেলাবে। আজকে সত্যি সত্যি দুধ দোয়াতে পারেনি গোয়ালা, তার মানে মঙ্গলা তার রাগ প্রশমিত করেছে। হাত মুখ ধুয়ে মাকে ফুলমণি বলে, মঙ্গলারে চামড়ি দিছো মা? হ, রোজ রোজ তুমি গরুরে চামড়ি খাও। ওরে গরু কইবা না, আমার বোন হয় না। রেগে যায় ফুলমণি, নিজে চাহা মুড়ি নিয়ে যায় খেতে। হ্যাঁ রে, আজকে শুনলাম তুই নাকি দুধ দিস নাই। সঙ্গে সঙ্গে হাম্বা করে সাড়া দেয় মঙ্গলা। ভালো করছিস আমার লক্ষ্মী মাইয়া, বলে চুমু খায় গালে। এ কি, ঘর বিচলি কিচ্ছু খাইতে আসছিস না? কি হয়েছে তোর? ক দেখি। জ্বর হয়েছে? মাথায় পট্টি দিমু? শোয়াক দেখো মাইয়ার। রান্নাঘরে বসে চণ্ডী বলে। ঘরগুলো চারিদিকে একটা একটা করে ছড়ানো। কুয়ো রয়েছে, কুয়োর পাশে শৌচালয়, তার পাশে রয়েছে খড়ের জায়গা। সেইখানে শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্যে এই মঙ্গলার জন্যে খাবার মজুদ করা থাকে। পাকাপোক্ত ঘরেই মঙ্গলাকে রাখা হয়। চারিদিকে বাঁশের খুঁটি, ওপরে খড়ের ছাউনি।
আবার শীতকালে মঙ্গলার গায়ে বস্তা চাপা দেওয়া হয়। ভোরবেলা উঠে মঙ্গলাকে পরিষ্কার করানোর দায়িত্ব ফুলির। নিজের হাতে গোবরগুলো যখন সে একটু একটু করে তোলে, সেই গোবরের গন্ধের মধ্যেও যেন মঙ্গলার ভালোবাসা লুকিয়ে থাকে। আর সেই গোবরের ঘুঁটে নিয়ে দেয়ালে দেয়ালে সেগুলোকে সুন্দর করে ঘুঁটে বানিয়ে দেয় ফুলমণি আর ওর মা। মঙ্গলাই ওদের বাড়ির লক্ষ্মী। মঙ্গলার দুধ, মঙ্গলার গোবর, এই সবটাই ওদের সংসার চলার প্রধান লক্ষণ। মঙ্গলাকে আনার পর থেকেই বাড়িতে লক্ষ্মী এসেছে, তাই যে লক্ষ্মী ঘরে রয়েছে তার তো সেবা যত্ন করতেই হবে। এছাড়া রয়েছে বৈদ্যনাথের জন্য একটি ঘর, ফুলমণির জন্য একটি ঘর এবং হারাধন আর তার বউয়ের একটি ঘর। যেই ঘরে শ্বশুর শাশুড়ি থাকতো সেটা এখন বন্ধ। কৃষ্ণ মঞ্চ আছে এবং কৃষ্ণের মন্দিরও আছে ছোট্ট পেতলের, সেখানে অষ্টধাতুর মূর্তিটা রাখা। তাছাড়া গোটা বাড়িটাই টালির ছাউনি এবং মাটির দেওয়াল, ফুরফুরে হাওয়া ঢোকে সব সময়। আর বাড়ির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই পাঁচিল দিয়ে ঘেরা গেটের সামনে প্রত্যেক দিন গোবর দিয়ে সুন্দর করে আলপনা দেয় ফুলমণি। আজকেও দিয়েছিল, আর প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই ঘটনা। কই হারু, কই বাড়ি আছে? আইসে, মিনসে খানা আইসে, বলে ফুলমণি। এমন করে কইতে নাই ফুলি, কি করবো মা, প্রতিদিন আমার মঙ্গলারে নিয়ে যাইতে আসে। বাপরে কয় এত টাকা দিমু এত টাকা দিমু, ভাগ্যিস দাদাখানা বাড়ি নাই, না হলে তো নিয়ে আইনি তো। চট করে কথাটা মাথায় খেলে যায় চণ্ডীর। বলে, কথাটা খারাপ করিস নাই তো, মঙ্গলারে বেচ্ছা দিয়া তো দাদারা যদি 50,000 টাকা দিতাম তাহলে ঘর থেকে পালাইতো না। যতই হোক এইটা একখানা পশু, আর ওইটা আমার পেটের পোলা। ও মা, এ তুমি কি কও? আমি আমার বোনরা কিছুতেই বিক্রি করুম না, চুপ কর মাগি। চট করে ফুলমণিকে চুপ করে দেয় চণ্ডী। তার পরনেও ব্লাউজ নেই, তার বুক দুটো মঙ্গলার মতোই দুগ্ধবতী। অনেক কষ্টে আঁচল দিয়ে সেগুলোকে ঢেকে রেখেছে সে। হাঁটুর ওপরে কাপড়, পায়ে আলতা, আর কপালে বড় করে সিঁদুরের টিপ। অতিরিক্ত ঘামে সিঁদুরের টিপটা গলে গিয়েছে। হাতে শাখা পরা, তার ফাঁকে ফাঁকে গোবর আর ঘুঁটে দেওয়ার জন্য ছাই দিয়ে বাসন মাজার দরুন, উনুনের কাঠ কয়লার দরুন সেগুলোর ফাঁকে ময়লা ঢুকে গিয়েছে। সেই বিয়ের সময় পরা লোহার খাড়ুটা এখনো রয়েছে। হারাধন কথা দিয়েছিল একটা সোনার আয়স্তি গড়ে দেবে, কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সেগুলো আর গড়ে দেওয়া হয়নি। বিয়েতে বাপের বাড়ি থেকে টুকটাক গয়না পেয়েছিল চণ্ডী, সবই তার বিক্রি হয়ে গিয়েছে ছেলের জন্য। এখন সামান্য যা রয়েছে সেগুলো সিন্ধুকে অনেক কষ্টে লুকিয়ে রাখে চণ্ডী, আর সেই চাবিটা সবসময় গুঁজে রাখে তার আঁচলের মধ্যে। দরজা খুলে মাথায় এক হাত ঘোমটা টেনে বলে, আসেন আসেন জমিদার বাবু আসেন। আইতে তো হবই, তা বলি হারু নাই বাড়ি? রাগে না। জমিদার মশাইকে দেখার সঙ্গে সঙ্গেই মঙ্গলা আবার চিৎকার করে ওঠে, ওই যে তোমাকে মঙ্গলা দেখি আমারে সহস্র বদনে ডাক দেয়। আপনি বারবার কেন আসেন কন তো? রেগে যায় ফুলমণি, দৌড়িয়ে আগিয়ে আসে। তোমার মাইয়া খানা তো আমার একদম সহ্য করতে পারে না গো চণ্ডী, বলেন জমিদার বাবু। বছর 45-এর লোকটি, ওপরে পাঞ্জাবি পরা, নিচে পরা ধুতি, মাথার ওপরে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওনার অ্যাসিস্ট্যান্ট কাম ধূর্ত এক শেয়ালের মতো দেখতে এক নোংরা ব্যক্তি। আর এক হাতে জমিদার মশাই ধরা রয়েছে লাঠি। হাতের বাঁ হাতের মধ্যে এখনো পর্যন্ত বেলি ফুলের মালাটা জড়ানো, গলায় বিরাট সোনার একটা মোটা চেন, দাঁতের ফাঁকে পান জমে গিয়ে দাঁতগুলোকে আরো বেশি শোভাবর্ধক করে তুলেছে। মাথায় এক রাশ চুল উল্টে আঁচড়ানো, সেখান থেকে বেরোচ্ছে আমলা তেলের গন্ধ। ভুড়িওয়ালা লোকটি ঘরের ভেতর ঢোকার সঙ্গে সঙ্গেই গোবরের ঘুঁটের গন্ধকে ছাপিয়ে গিয়ে ওনার শরীরের ওই গন্ধটা বাতাসটাকে আরো বেশি দূষিত করে তোলে। ফুলিটা বড় হয়ে গেছে। চোখ দুটো কিন্তু ওনার ফুলির বুকের দিকে। উত্তেজনার কারণে ফুলির বুকের আঁচলটা অনেকটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল। শক্ত করে বেঁধে রাখার জায়গায় একটু হালকা হয়ে যাওয়ার জন্যে বুকের ডান দিকের স্তনটা এবং তার ফর্সা অংশটা অনেকটাই বেরিয়ে গিয়েছে। বক্ষ বিভাজিকা দুটোর ওপরে বিন্দু বিন্দু ঘাম ফর্সা এই মেয়েটির গৌররাঙা বদনটাকে আরো বেশি পরিমাণে উজ্জ্বলিত করে তুলেছে। দৌড়িয়ে গিয়ে মেয়ের বুকের আঁচলটা ঠিক করে চণ্ডী বলে,
তোরে কতবার কইছি না জমিদার মশাইয়ের সঙ্গে এমন করে কথা কইবি না? যা ঘরকে গিয়া বস, যা। না, আমার 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 বুনিরা আমি দিমু না, আমি দিমু না। ওহ, তোমার বুনিরে কে নিতে আইছে? তোমার বুনি হলো গিয়া আমাগো গ্রামের একখানা গর্ব। হ্যাঁ, আমার গোয়ালে 50খানা গরু আছে, তার বাটে যা দুধ নাই, তোমার একার বুনির বাটে তত দুধ। অত দুধ আসে কোত্থেকে? হ্যাঁ কও দেখি, যদি লক্ষ্মী মন্তর না হয়। এই গ্রামের যে 3খানা মিষ্টির দোকানে সব তো তোমার বাপই দুধের যোগান দেয়, দইয়ের যোগান দেয়। তা বলি কি খাওয়াও? হ্যাঁ সেটাই তো জানতে চাই। হ্যাঁ কিছুই খাওয়াই না জমিদার মশাই, ওই খড়কুটা যা পাই নিজেরা যা খাই তাই। আর ফুলি মাঝে মধ্যে ওরে এটা ওটা খাওয়াইতে নিয়ে যাওয়ার জন্য মাঠে নিয়ে যায়। তা পুলি, তা কই কি যে কি খাওয়াও যে বাঁটগুলো অত সুন্দর? হ্যাঁ বলে আবার তিনি ওই পান খাওয়া দাঁতগুলোকে বের করে, টকটকে জিভটাকে বের করে তাকিয়ে থাকেন ফুলির দিকে। অসহ্য লাগে ফুলির। মুড়ির বাটি আর চায়ের ভাঁটটা রেখে সে বলে, মঙ্গলা চল তো দেখি, সকালবেলা ঘুম থেকে উঠতেই কাকের মুখ দর্শন করছি, সারাদিন কেমন যাবে কি জানে। বাবা সন্ডি, তোমার মায়ের দেখি রাগও আছে শরীরে, বাবারে বাবা। এরপরে আর দাঁড়ায় না ফুলি, সে মঙ্গলাকে টানতে টানতে নিয়ে যায়। মঙ্গলাও যেন হাম্বা হাম্বা করে গান গাইতে গাইতে আনন্দ করতে করতে হেঁটে যাচ্ছে। আজকে আর চড়থাপ্পড় কিছুই খেতে হচ্ছে না। আমারও মঙ্গলার খুব ভালো দুধ হয়, হেয়া গ্রামের সকলেই জানে। কেমন করে হয় আমি কইতে পারবো না জমিদার মশাই। এই তো কয়েকদিন আগে একখানা বাছুর বিয়ালো, মইরা গেছে সেগুলা। মরছে বইলাই মনে হয় দুধ এত ভালো হয়েছে। দুগ্ধবতী গাবি কয় না, বাচ্চা যদি বাটের দুধ খায় নাই তো মানুষে কি খাবো? এমন কথা কইয়েন না, বাচ্চা মইরা গেলে মায়ের বুঝি কষ্ট হয় না? বলে চণ্ডী। আরে পশুর আবার কি কষ্ট লাগ? হ্যাঁ তা কই আমি যাই সন্ধ্যাবেলা একবার আমুখন, তা কই আমার হাতে একখানা ভালো পাত্তর আছে, যদি কও তোমার ফুলমনির সঙ্গে লাগাই দিতে পারি। পাত্তর? কে? আগো আমাদের বাড়ির ওই ভট্টাচার্য মশাই, পুরোহিত ঠাকুর। ভট্টাচার্য মশাইয়ের পোলাখানা, খুব ভালো ছেলে। কিন্তু আমি যে শুনছি জমিদার মশাই, ও নাকি আপনার পোলার লাগে বৈশা বৈশা মদ খায়, নেশা করে, মাগি বাড়ি যায়। সেইগুলো একটি বাটা ছেলে মানুষের ওই থাকে। বিয়ার পরে তোমার ফুলির মতো সুন্দরী মাইয়ারে পাইলে যে কেউ লোকে পড়তে যাবে কোন, বুঝছো নি? বলে উনি চলে যান। মূর্খ মানুষ চণ্ডী ঘাড় নেড়ে জমিদার মশাইয়ের কথার সাথে হ্যাতে হ্যাঁ মেলায়। এছাড়া তার আর উপায়ই বাকি। রাখাল, রাখাল, তোর সাথে বোধহয় আমার আর দেখা হইবে না। এমন কথা কইস না ফুলি। জঙ্গলে নিয়ে গিয়েছিল ফুলি মঙ্গলাকে। মঙ্গলা সেখানে মহা আনন্দে ঘাস খাচ্ছে। তার দড়ি বাঁধা রয়েছে সেই বট গাছটার সঙ্গে। জানিস রাখাল, এই গাছের মধ্যে ঝুল্লা পড়ছিল আমার ঠাকুরদা ঠাকুমা। আমিও কোনদিন ঝুল্লা যামুনে। কথাটা শুনেই মঙ্গলা যেন হাম্বা করে বলে ওঠে, আমিও। তুই চুপ কর দেখি, বলে ফুলি। তুই ঝুলবি কেমন কইরা? তোর গলা ঝুলতে গেলে দড়ি দড়ি খুইলা পড়ে যাবে, বট গাছটাই ভেঙে যাবে খন। মঙ্গলা আবার যেন হাম্বা করে প্রতিবাদ জানায়। রাখাল ফুলির হাত দুটো চেপে ধরে বলে, আমাদের দুইজনের প্রেম করার মাঝখানে এ হইয়া গিলা একখানা বাঁশ। এইবার মঙ্গলা শিং উঁচিয়ে চলে এসেছে, পারলে গুটিয়ে দেয় রাখালকে। ও বাবা, এ দেখি এদিকে আবার রাইগা যায়। রাখবো না, ও আমার বুনি হয়, তোরে কইছি না। ও মা গো, আবার বুনি কয় নাকি? হ্যাঁ, এখানে গরু আবার কারো বুনি হয়? বলে অট্টহাস্য করতে থাকে রাখাল। বুনি এবার সত্যিই রেগে গিয়েছে। শান্ত হ, শান্ত হ, এমন করিস না, করিস না। তার হাম্বা হাম্বা ডাক যেন কিছুতেই ঠিক হয় না। রাখাল বলে, ওই ওই ফুলি, এদিকে আয় আয়। কি হয়েছে? না তোর কাছে আমি যাবো না, গেলে তুই আমার সঙ্গে দুষ্টামি করিস। দুষ্টামি করতেছি না, এদিকে আয়। বলে জোর করে ফুলিকে হাত ধরে টেনে নিয়ে যায় রাখাল। নিয়ে যায় মঙ্গলার কাছে, বলে, উমা ওর বাটগুলা দেখ, কেমন নীল পানা হয়ে গেছে। ও মা, হ্যাঁ তো। মঙ্গলা, তোর বাটে কি হয়েছে রে? সাপে কামড়াইছে? হ্যাঁ, আমি তো জানি দাঁড়ার সাপ পয়সা মাঝে মাঝে তো দুধ খাওয়া যায়, কিন্তু কামড়ায় তো না। ইস, বাটগুলা টস টস করতেছে, নীল হয়ে গেছে। চল তোরে নিয়ে বাড়িতে যাই, বৈদ্য দেখা মনে, চল। রাখাল বলে, আমার মনে হইতেছে কেউ কিছু লাগাইছে এখানে, দুধ যাতে না হয় সেই কারণে। আজকে গোয়ালা আইছিল, দুধ নাকি দেয় নাই আমাগো মঙ্গলা, যে কিনা কোনোদিন দুধ দিতে এক পা ওপা করে না। সেই আসার পর থেকে যাবে বড় হয়েছে তো তবে ঠিক।
কিন্তু ওর একখানা বাচ্চাও থাকে না, কোনোবার পোয়াতেই হয় না। এবার যাও হইল, দুধ বেশি হইল, অথচ বাচ্চাখানা। মঙ্গলা চিৎকার করে ওঠে। ওর বাটের ওপরে আলতো করে হাত বুলিয়ে দেয় ফুলমণি। ব্যথা করতেছে, খুব ব্যথা করতেছে না? ইস, টস টস করতেছে, দেখতে মনে আছে কত দুধ, আমাকে টাইনা দিব। মঙ্গলা যেন না বলে। রাখাল বলে, না না না, খাইস না খাইস না, ওই বাটে বিষ আছে। বিষ? কে কইল তোরে? হ, আমার মনে হইতাছে বিষ আছে। দেখ, তোর মঙ্গলার এই বাটগুলারে সবাই কিন্তু হিংসা করে, আমার বাপেও করে। কত দুধ দেয় তোর এই গরু, এই দুধের মধ্যেই মনে হয় কেউ ইঞ্জেকশন দিছে, আমার সন্দেহ হইতাছে। তাহলে এখন কি করুম? চল আমার সঙ্গে চল। কই যামু? চল না, সন্ধ্যা হয়ে গেছে, মা মারবে। একদিন না হয় মঙ্গলার জন্য মারি খাইলি, আমিও খাইব। চল। দুইজনে মিলে বৈদ্যির কাছে যায়। গ্রাম ছাড়িয়ে বেশ খানিকটা দূরে। মঙ্গলাও হেঁটে হেঁটে যাচ্ছে, শত ক্লান্তি যেন তার শরীরে। এখন একটু কোথাও বসে যদি জাবর কাটা যেত তাহলে হেব্বি হতো, মনে মনে হয়তো ভাবছে মঙ্গলা। কে? আরে ভর সন্ধ্যাবেলায় কে রে? বৈদ্যি ডাক্তার। উনি এখন আয়ুর্বেদিক বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ঠুকে ঠুকে ওষুধ তৈরি করছিলেন। এই সময়টা কেউ ওনাকে ডিস্টার্ব করুক উনি পছন্দ করেন না। কাজেই যাবতীয় কাজ উনি বিকেল হওয়ার আগেই মিটিয়ে ফেলেন। ঠিক 5টার সময় বাড়িতে আসেন সাইকেল নিয়ে, আর দরজার খিল এঁটে দেন। এই বাড়িতে উনি একাই থাকেন, নিজেই ফুটিয়ে দুটো খান। আজ প্রায় বছর 25 হতে চলল ওনার এই একাকী জীবন। ওনার শুধু একটি কথা, বিয়ে তা করে জীবন নষ্ট আমি করতে চাই না। আমি ডাক্তার, আমার জীবন মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি। তাদের সেবা করা আমার ধর্মের মধ্যে পড়ে। কে রে? দরজাটা একবার খোলো না, ও ডাক্তার কাকা। দরজা খুলে অবাক হয়ে যায় বৈদ্যি। হ্যাঁ রে ফুলি, তুই অসময়? সাদা গোপ দাড়ি, চোখে পাওয়ারের চশমা, মাথার চুলগুলো এলোমেলো, সামনেটা অনেকটা টাক পড়ে গিয়েছে। পরনে ধূসর রঙের পাঞ্জাবি আর একটা নীল রঙের লুঙ্গি। হাতে বিভিন্ন রকমের সবুজ পাতা, শেকড় ইত্যাদি ইত্যাদি। আরেক হাতে রয়েছে ওই ঠক ঠক করে ঠোকার জন্য হামল দিস্তার ওপরের অংশটা। এখন এই সময়? চশমা ঠিক করে বললেন, আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। বলি, কাকা এখানে মহা মুশকিল হয়ে গেছে। কি হয়েছে? ও মা, তোর গরুটারও সঙ্গে আনছিস? হ। কাকা একটু আও দেখি আমার লাগে, বলে রাখাল। ও বাবা বাবা, রাখালও আছে? তা কই দুজন মিলাই ভর সন্ধ্যেবেলা কি করতেছিস? লোকে তো ধৈরা বিয়া দিয়া দেবে নে, মনে নাই এই 6 মাস আগের কথা? ও ওসব কথা এখন বাদ দাও কাকা। কই তাছিস কি রে? আমার চোখের সামনে দেখা মাইয়া আর পোলাখানা রে পিঠায় পিঠায় মাইরা দিল জমিদারের পোলাখানা। কয় কিনা ওরা গ্রামে নষ্টামি করতেছে, অথচ আমি নিজের চোখে দেখছি জমিদারের পোলারে কত মায়া মানুষের জীবন নষ্ট করতে। কইতে পারি নাই। ক শিগগিরি কথা বা তাড়াতাড়ি বাড়ি যাতো। একটা টর্চ নিয়ে এগিয়ে আসেন তিনি, বলেন, হাতটাকে ধুয়ে নিতে দে। হাত পরে দুবাগে চলো। জোর করে ফুলমণি হাত ধরে টেনে নিয়ে যায়। এই দেখো হুমা, এ বাটগুলার কি অবস্থা? এ কি হয়েছে দেখি। যেই বাটের মধ্যে হাত দিয়ে দুধ দোয়াতে যাবে অমন সময় মঙ্গলা হাম্বা করে চিৎকার দিয়ে ওঠে, ও বাবা, এতে মনে হয় বিষ দিছে কেউ। বিষ? এবার কি হবে? এবার কি হবে ডাক্তার কাকা? চেঁচাস না, আমি জড়িবুটি দিতাছি, ওরা গিয়া খাওয়াবি, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আজকে বুঝি দুধ দেয় নাই? না। তোর গরুর দুধের খুব সুনাম তো, কেউ মনে হয় এই কাম করছে বুঝলি, তারে একবার ধরতে পারলে না হয় উদম ঠাপান ঠাপায়া দিবি, বলে ডাক্তার। সঙ্গে সঙ্গে রাখাল বলে, হ, একেবারে লাশ ফেলায় দিব। হয়েছে, নিজের শরীরটার একটু দেখো বাবা, কাটি হয়ে গেছো কাটি। বলি অমন না কইরা আমার মা এখানে বিয়া করে নিলে তো পারো। ডাক্তার বদ্যি সব জানে রাখাল কতটা ভালোবাসে ফুলিকে। ফুলি বলে, ওর সাহস নাই, বুকের পাটায় জোর নাই। আমি তাহলে কথাখানা কই মুখন? সত্যি কাকা, তুমি আমার হ্যাঁ কইবা? দেখছিস দেখ মাইয়াখানার আমার কত ইচ্ছা তোর লগে সংসার করার, আর তুই হালার পোয়ালা একটু কথা কইতে পারিস না? রাখাল দাঁত বের করে হাসে। জড়িবুটি ওষুধ নিয়ে দুজনে ফিরে আসছে গ্রামের মেঠো পথ দিয়ে। প্রত্যেকটা গ্রামের ঘরে টিম টিম করে আলো জ্বলছে, ধান ক্ষেত মাথা দোলাচ্ছে। তারই মাঝখান দিয়ে চিৎকার করছে মাঝে মাঝে মঙ্গলা, স্টিল লাইট আতিস কেন? লোকে শুনতে পাবো না, আস্তে আস্তে স।
পায়ে নুপুরের শব্দ। দূর থেকে শুনতে পায় ফুলি, ফুলি কই গেলি মা? বাড়ি আয়, তোরে মারবো না। আয়, তোর বাপ এসে বইসা রইছে, জমিদার মশাই আইছে, আয়। ফুলি রাখালকে বলে, আমি বাড়ি যাই, তুমি বাড়ি যাও। না, তোমার আমি ছাড়ুম না। দূর ব্যাং, শখ করো না, লোকে দেখলে ধরে বিয়া দিয়ে দেবে, ভালো হইবে, দুজনে মিলে সংসার করুম, ছাড়ো দেখি বলে রাখালকে এক ধাক্কায় সরিয়ে দেয় ফুলি। আর ঠিক তখনই কে রে? কে রে? ক্ষেতের মাঝখানে বসেছিল জমিদারের লেঠেলরা। এই অংশের জমিগুলো জমিদারের, এইখান থেকে আসার সাহস কেউ দেখায় না। আর এই জায়গাটাই শর্টকাট বলে এইখান থেকেই ফুলিরা ফিরছিল। কে রে বলে হাতের লণ্ঠনটা উঁচিয়ে ধরার সঙ্গে সঙ্গে, তুই সাঁঝ বেলাতে তুই তোর গরুটা নিয়ে কোথায় যাস? একটুখানি গেছিলাম বৈদ্যির কাছে। বৈদ্যির কাছে কেন? গরুর শরীর খারাপ? ঠিক আছে, যা যা যা, লণ্ঠন ধরতেছি, চুপচাপ বাড়ি যা। ফুলি পেছন ঘুরে যাবে এমন সময়, ও কি রে? ও মাগি, তুমি রাখালের সঙ্গে ফষ্টি নষ্টি মারাইতে গেছো? না 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 না, তোমরা ভুল ভাবতেছো। আর রাখাল আমাদের নিয়ে গেছিল বৈদ্যর বাড়ি। ধর মাগ বাটাটা ধর বলে লোকগুলো ছুটে আসে। ফুলি ততোধিক ভয়ের চোটে চিৎকার করতে শুরু করে, আর ওর সঙ্গে সুরে সুর মিলিয়ে একই সঙ্গে হাম্বা হাম্বা করতে থাকে বেচারি মঙ্গলা। দেখো, হাতে নাতে তোমার মাইয়ারে ধরছে আমার লেঠেলরা, বলেন জমিদার মশাই। হাঁটু মুড়ে বসে রয়েছে হারাধন, তার স্ত্রীর চোখে জল। ফুলমণি দাঁড়িয়ে রয়েছে, তার ঠোঁটের কষ বেয়ে রক্ত পড়ছে। আর পাশে দাঁড়িয়ে রয়েছে রাখাল, তার হাত পা বাঁধা, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। রাখালের বাবা হাত জোর করে বলে, ভুল করছে, আমার পোলায় ভুল করছে, ওরে ক্ষমা কইরা দেন জমিদার মশাই। ও আর এমন করুম না, ওরে ক্ষমা কইরা দেন। ক্ষমা? গ্রামের মেয়ে বউদের ইজ্জত নিয়ে খেলা করলে ক্ষমা কিসের? উপযুক্ত শাস্তির দরকার। কি সভাগণ, সবাই কি বলো? এর শাস্তি দরকার, উপযুক্ত শাস্তি, এমন শাস্তি যেন আমাদের গ্রামের মেয়ে বউরে কেউ চোখ তুললে তাকাইতে না পারে, বলে ওঠে গ্রামের আর 5 জন মাথা। ফুলমণি বলে, আর তোমার পোলাখানা সে যখন মাগি মানুষগুলোর সঙ্গে পোস্ট নষ্ট করে বেড়ায়, আমি কি কিছু বুঝি না? গ্রামের পাশে যে বস্তি এলাকানা আছে সেখানে গিয়ে বেশ্যা পাড়াতে। এই ফুলি, মুখ সামলে কথা বলবি, বলে জমিদার মশাই। ফুলিকে উঠে বসে একটা চড় মেরে চুপ করিয়ে দেন চণ্ডী। বলে, চুপ, একদম চুপ, মায়া মানুষরা চুপ করে থাকবি, একদম বাজে কথা কইবি না। জমিদার মশাই বললেন, তা রাখাল, তুমি এখন কি শাস্তি চাইছো বাবা? আমি বলছি, গ্রামের শেষে যে বট গাছটা আছে ওখানে রাখালকে লটকে দেওয়া হোক 3 দিন। 3 দিন ধরে ওকে কিচ্ছু খেতে দেওয়া হবে না, ওর হাত পা বেঁধে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হবে। ওই 3টে দিনই ওর শাস্তি। এই 3 দিনের মধ্যে ঝড় বৃষ্টি হলে, বজ্রপাতে যদি ওর মৃত্যু হয় তাহলে সেটা ওর ভবিতব্য ছিল, আর যদি ও বেঁচে যায় তাহলে সেটা ওর ভাগ্য। না না, এমন করবেন না, আমার পোলা কেন মরে গেলে আমি কারে নিয়ে থাকুম? বলে রাখালের বাবা চিৎকার করে ওঠে। জমিদার বলে, না 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 না, মাস 6 আগেও ঠিক এইরকমই একখানা ঘটনা ঘটছে আমাগো গ্রামে। কি গো সভাগণ, তোমাকে মনে নাই নাকি? সবাই হ্যাঁ হ্যাঁ করে। 6 মাস আগেও ঠিক এইরকমই 2 জোড়াকে ওরা ধরে ফেলেছিল, আর একই শাস্তি দিয়েছিল। কিন্তু সেই দিন ঝড় বৃষ্টিতে মৃত্যু হয়েছিল ছেলেটির, আর ছেলেটির মৃত্যুকে সহ্য করতে না পেরে মেয়েটিও পানা পুকুরে চুবে আত্মহত্যা করে। ভয় লেগে যায় ফুলির। সে ছুটে এসে জমিদারের পা জড়িয়ে ধরে, বলে, আমার যা শাস্তি দেওয়ার দেন, রাখালের সাইডা দেন জমিদার বাবু, আপনি যা কইবেন আমি তাই করুম, সব শুনুম আপনার কথা, ওরে সাইডা দেন। ফুলি তুই নিজে এরম হবি না, বলি তুই সইরা যা বারবার বলতে থাকে রাখাল। তুমি চুপ করো, তোমার কিছু হয়ে গেলে আমি এমনি প্রাণে বাঁচুম না, তার থেকে আগে থেকে মরে যাওয়া ভালো। বাহ, লক্ষ্মী মেয়ে, কত ভালোবাসে ও আরাধন, তোমার শিক্ষার মূল্য আছে। কথাটা বলে জমিদার। হারাধনের চোখ থেকেও টপ টপ করে তখন জল পড়ছে। ঠিক আছে, তাহলে ওই কথাই হইল। হারাধন, নগদ 2 লাখ টাকার বিনিময়ে তোমার মাইয়ারে আমার পোলার লাগে আমি বিয়া দিমু। এক্ষেত্রে যৌতুক আমি তোমারে দিমু, তুমি আমারে না। সোনা দানা গয়নাগাটি আমার কিছু লাগবো না, তোমার লক্ষ্মী প্রতিমার মতো মাইয়া খানারে আমার পোলার লাগে দাও, তাহলে রাখাল রে সাইডা দিমু। শুধু তাই না, তোমার যে কত 10 বছর ধরে আমার কাছে ঋণ রয়েছে সব মুকুব, একেবারে কাগজ নথিপত্র প্রমাণ সহ।
আর তোমার পোলাখানা যে শহরে গিয়া রইছে ওরা ডাইক্কা নিয়ে আসো। ব্যবসা পাতি যা করবে সব আমি সামলামু। এমনকি চাকরি করতে চাইলেও টাকা আমি দিব, বিনিময়ে তোমার মাইয়া খানারে দাও। হারাধন চুপ করে ঘাড় নাড়ে। চণ্ডী অবাক হয়ে যায় হারাধনের দিকে তাকিয়ে। অন্যদিকে মঙ্গলা পাগলের মতো চিৎকার করতে থাকে। তার গলার সেই দড়িটাকে ছিঁড়ে যেন বেরিয়ে আসতে চায়, কিন্তু খুঁটির সঙ্গে শক্ত করে লাগানো সেই দড়ি ছিটকে বেরিয়ে আসার শক্তি নেই মঙ্গলার। একেই তার বাঁটে প্রয়োগ করা হয়েছে বিষ। সেই বিষ একটু একটু করে তার শরীরটাকে শেষ করে দিচ্ছে। শরীরের ভেতরে প্রবেশ করে তার প্রত্যেকটা অর্গানকে একটু একটু করে অকেজো করে দিচ্ছে। পরের দিন গোধূলি লগ্নে মদে আসক্ত জমিদারের ছেলের সঙ্গে পুরোহিতের মন্ত্রপাঠের দ্বারা বিয়ে হয়ে যায়। গ্রামের কয়েকটি লোককে খাওয়ানো দাওয়ানোও হয়। মঙ্গলা একটু খাবারও মুখে তোলে না। সে একেবারে নির্জীব হয়ে গিয়েছে। চণ্ডী চোখের জল ফেলছে আর বলছে, কেন এরম করলা? মায়া কানার বিনিময়ে তুমি কেন এরম করলা? এমন বাপ বুঝি আর একখানা নাই? কি করুম ক? অমন সুন্দর একখানা প্রস্তাব আমি কখনো ইয়া করতে পারি? একই আমার পোলাখানা আমারে সহ্য করতে পারে না, ওরা টাকা দিই না, তাই বংশ রক্ষা করতে গেলে তার মাইয়া না, আমার তো পোলারই দরকার। দুদিনের মধ্যেই বৈদ্যনাথ ফিরে এসেছে। সে বাবার ব্যবহারে খুব খুশি। জমিদার নগদ 10 লাখ টাকা দিয়েছে তার চাকরির জন্য। আর এই দুদিনে ফুলমণির খবর কেউ নেয়নি। বিয়ে করে ফুলমণি চলে আসে শ্বশুর বাড়িতে। প্রথম রাত তার স্বামীর সাথে ভয়ে ভয়ে কাটে ফুলমণির। বিছানায় সে বসে রয়েছে। মদকাসক্ত তার স্বামী টলতে টলতে তার পায়ের কাছে আসে। এসে বসেই বলে, হোলি শেষ অব্দি আমার হোলি, মনে আছে আমার মুখে থুতু দিয়েছিলি, এবার সেই থুতু তুই খা। বলে ফুলমণির গলা চেপে ওকে বিছানায় শুইয়ে দিয়ে মুখের ওপরে একদলা থুতু ফেলে দেয়। সে বলে, মা কি রাখালের সঙ্গে ফষ্টি নষ্টি মারাতে গেছো, এবার সারা জীবন আমার গাই হয়ে থাকবি তুই। বলে জোর জবরদস্তি ফুলির ওপরে তার অধিকার ফলাতে শুরু করে। ফুলি বারবার চিৎকার করে, কিন্তু কিছুতেই শান্ত হয় না সে। একটা সময় হাতের মধ্যে একটা ছোট্ট ইঞ্জেকশন মতো দ্রব্য নিয়ে এসে সে বলে, ঠিক যেই জিনিস তোর মঙ্গলার বাটের মধ্যে আমি দিছি তোরেও দেব, পচে গলে মরবি মাগি। ওটা কি? ওটা হাতে কি? এটা হইল গিয়া বিষ। এখন এই তোর মায়ের মধ্যে আমি এগুলো পুশ করুম, তারপরে তোর এই টস টসে সুন্দর বুকখানা একটু একটু কইরা হাওয়া বেড়া গিয়া চুপসে যাবে, ঠিক তোর এই মঙ্গলার মতো। মঙ্গলারে ছাড়া ওনার চলে না, না দুইজনই একসাথে মরবি মাগি। মরার খুব শখ না রে? হ্যাঁ। ফুলির বুকের আঁচলটা সরিয়ে দিয়ে ওর উদ্ধত বক্ষ দুটোর মাঝখানে দুটো বক্ষের বৃন্তের কাছে ইঞ্জেকশনটা পুশ করে দেয় সে। ফুলি চিৎকার করতে গিয়েও করে না, মনে মনে বলে, মঙ্গলা মঙ্গলা মঙ্গলার লগে আমি যামু। ফুলির বিয়ের দুদিনের মাথাতেই মঙ্গলা মারা গিয়েছে। খবরটা বাবা মা না বলতেও সেই ফুলসজ্জার দিন গ্রামের যে কজন এসেছিল তাদের মুখেই শুনতে পেরেছে ফুলি। অন্যদিকে রাখাল, সে বাড়িঘর ছেড়ে নাকি শহরে চলে গিয়েছে। এখানে সে টিকতে পারছে না। 7 দিনের মাথায় বাড়িতে মরা কান্না শুরু হয়। ফুলমণির বুক দুটো অসম্ভব নীল এবং সে মৃত্যুর দিকে ঢলে পড়েছে। তার শরীরের ভেতরে পাচন ধরেছে, শরীরের সব অর্গান নষ্ট হয়ে যাচ্ছে। বৈদ্য ওষুধ দিয়েছে, তাতে কোনো কাজ হয়নি। শুধু একটি কথাই বললেন, হারু রে, তোর দুগ্ধবতী গাভী খানাও গেল আর তোর মা খানাও গেল রে। মাই গো, কি প্রকৃতির জীবন মাই। কিসের লগে তুমি এই 2খানা লক্ষ্মী মন্তর মাইয়ারে কিভাবে নিয়ে আনিলা? একজনের বুকে অসম্ভব দুধের ভার, গ্রামের প্রত্যেকটা মানুষের পিপাসা মেটাতো, আর একজন নিজের যুবতী শরীরের ভার বহন করতে পারতাছিল না দেখা জমিদারের পোলার লগেই তারে তুমি বিয়া দিয়া দিলা। হারু, এত বড় পাষণ্ড বাপ তুমি কি কইরা হইলা কও? এখন তোমার সব গেল, কি নিয়া থাকবা? ফাঁকা গোয়ালের দিকে তাকিয়ে চোখের জল ফেলে চণ্ডী। আর হারাধন, সে তো কথা বলাই ভুলে গিয়েছে।
বৈদ্যনাথ চাকরি পেয়ে চলে গিয়েছে শহরে। সে আর কোনোদিন ফিরে আসবে না। ঘটনার দিন 15 পরে গ্রামের মেঠো পথ দিয়ে মাল খেয়ে টলতে টলতে জমিদারের ছেলে ফিরছে। গান গাইছে সে। বধুয়া মালতীর গায়ের মাতালের গন্ধ, সালা আত্মারাম কাচায় শুকিয়ে গাও বাড়া। কে রে কে রে কে বাড়া পেছনে লেগেছিস আমার? একাই ছিল সে, হাতে লণ্ঠন জ্বলছে। পেছন থেকে হাম্বা ডাক শুনে প্রথমে সে খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু দ্বিতীয়বার আবার হাম্বা ডাক শুনে সে পেছন ঘুরে তাকিয়ে একটু হুমকি ঝুমকি মারে। আবার গাইতে গাইতে এগিয়ে চলেছে সেই মেঠো পথ দিয়ে। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। পথটা বেশ ভিজে এবং পিচ্ছিল, সেই কারণে জমিদারের লেঠেলরাও নেই। বজ্র বিদ্যুৎ হলে গ্রামের মানুষগুলো ঘরের ভেতরে গুটিসুটি মেরে ঢুকে পড়ে। হাঁটতে হাঁটতে টোল খেয়ে পড়ে যায় সে। বাল, এত বাল খেয়ে ফেলেছি বাড়া, শালা সামলাতে পারি না বল, তাও বাল খেতে হবে বলে সে। এ কি এ খেয়ে রে? এক হাত ঘোমটা দিয়ে দাঁড়ানো গ্রাম্য এক বধূ হাতে লণ্ঠন নিয়ে সহাস্য বদনে বলে, ও মা, এত রাত কইরা কেউ বাড়ি ফেরে নাকি? হ্যাঁ, চলো ঘরকে চলো। ও মা ফুলি, ও ফুলি, তুই আমার নিতে নিয়েছিস সেখানে? হ, তুমি আমার স্বামী হও না? তোমরা সাইরা কেমনে যাই কও দিহি। চলো ঘরে চলো। ও ফুলি, তোর সুন্দর মুখখানা একটু দেখা দিহি। ফুলি আঁচলটা তোলে। তার রাঙা মুখটিকে দেখে আদরে গদগদ হয়ে যায় জমিদারের ছেলে। আমার ফুলি, কতদিন তোরে আদর করি না। আদর করবা? আমারও খুব ইচ্ছা করে তোমার একটু আদর করতে। চলো দিহি বলে ওর হাত ধরে বট গাছের তলায় নিয়ে যায় সে। কথা কই না তোমার মাল খাবার না, তাও খাও কেন? হ্যাঁ? পেছন থেকে আবার হাম্বা ডাকের শব্দ। কে রে কে রে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে? অমন কইরা চিল্লাই না তো, চিল্লাইও না, লোকজন এক হইয়া যাবে। ঘরকে তোমার সঙ্গে দুটো কথাও কইতে পারি না। কয়দিন আর সংসার করলাম তোমার লগে, কও দিহি। হ, বেশি দিন পারলি না। শোন পুলি, আমি কইতাছি কি, আবার আমরা সংসার করি। হ, করবো বইলাই তো তোমার এখানে আনছি। শোনো, আমার না বুকে বড্ড ব্যথা, একটু শোনো। জমিদার মশাইয়ের ছেলে আগিয়ে যায়। ফুলি বুকের আঁচলটা সরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তার সুন্দর বক্ষ দুটো বাইরে বেরিয়ে আসে। জমিদারের ছেলের চোখ দুটো একেবারে চড়ক গাছে উঠে গিয়েছে। পাশে বসে রয়েছে মঙ্গলা। তার গলকম্বলে হাত বুলিয়ে বুলিয়ে ফুলমণি বলে, একটু চুষা দাও দেখি আমার বাটগুলা, আর মঙ্গলারটাও দেখো, ভরা দুধ, খাওয়ার লোক নাই। ঢোক গিলে জমিদারের ছেলে বলে, হ হ, খামু খামু। আহ, তোর এই বুক দুইখানা কত সুন্দর, আর মঙ্গলার তো দুধের কোনো কোনো শেষই হয় না রে। কত রাগ হইছে এগুলোর ওপরে, ওই জন্যই তো। চট করে মনে পড়ে জমিদারের ছেলের, দুইজন তো মরা, হেরা কি করে ওর সামনে এইভাবে বসে? উঠে পালাতে যাবে, পা পিছলে আবার ধপ করে পড়ে যায়। ও মা, তুমি আমার স্বামী হও না? আমার শরীর দেখার তো অধিকার তোমার আছে নাকি? আর মঙ্গলা, তার দুধের ওপরে তোমার কত নেশা ছিল না? মাল মিশায়া খাইতা তুমি। মরার পরে আমি সব জানতে পারছি। ওই দিন রাত্রেবেলা তুমি আইছিলা মঙ্গলার বাটের দুধ খাইতে। মঙ্গলা তোমার লাথি মারছিল দেখা তুমি তোমার বন্ধুগুলোকে গিয়া ওই ইঞ্জেকশন আইন না পুশ করছো, আর আমার মঙ্গলার দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে। মঙ্গলার সুন্দর শরীরটা একটু একটু করে নষ্ট হয়ে গেছে। আমি মরার পরে এও জানতে পারছি মঙ্গলার বাসুরখানারে তুমি মারছো, মায়েরা ফেলাই দিয়ে আইসাছিলা। ঠিক কইতাছি না? হ, আমারে সাইডা দে, আমারে সাইডা দে পুলি, আমি ভুল করছি, আমারে সাইডা দে। চিৎকার শুরু করে জমিদারের ছেলে। সে চাইতেছো কেন? সোনার লগে কেউ নাই, তোমার এই গ্রামের বট গাছের তলায় নিয়ে আইছি। এইখানেই তো আমার ঠাকুরদা ঠাকুমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছিল, সেও তো তোমাদের লগেই। এখন তুমিও মরবা? আমারে সাইডা দে, সাইডা দে কেন? তা কইলে কে হয়? মরার আগে তো দুধ খাও দেখি, আও আও দুধ খাও বলে জোর করে নিজের বাঁদিকের স্তনের বৃন্তের মাঝখানে মুখটা চেপে ধরে সেই জমিদারের ছেলে। মুখটা সরিয়ে নেয় সে, কিন্তু ছোট্ট শিশুর মতো পাঁজা কোলা করে তুলে নিয়ে ওর মুখের ভেতরে ঢুকিয়ে দেয় তার বাঁট।
অনিচ্ছা সত্ত্বেও চুষতে শুরু করে ছেলেটি। আর মেয়েটি বলে, আরাম, আমার বিষের দুধ তোর শরীরে জ্বালা মিটাক রে শোরের বাচ্চা। এরপরে মঙ্গলা চিৎকার করলে বলে, দিতাছি বইন, তোরটাও খাবে, দাঁড়া। বলে মঙ্গলার বাঁটে আবার তার মুখটা জোর করে চেপে ধরে। জমিদারের ছেলের নাক মুখ বেয়ে গরল বিষের মতো নীল রঙের দুধের ধারা ভাসিয়ে নিয়ে যায় তার গোটা শরীরটা। পরের দিন সকালে জমিদারের ছেলের খোঁজ পড়ে যায়, কেউ খুঁজে পায় না। কিন্তু 3 জন লেঠেল গ্রামের শেষ প্রান্তে বটগাছের তলায় গিয়ে দেখতে পায় একটা খুবলে খাওয়া দেহ পড়ে রয়েছে, যার পাঁজরের মাংসগুলো ঝলসে পড়ে রয়েছে। মুখের চারিদিকে মাছি ভন ভন করছে, চোখ দুটো উপরে খেয়ে নিয়েছে বোধহয় কোনো বুভুক্ষ কুকুর অথবা শিয়াল। হাতের ঘড়ি পড়ে রয়েছে পাশে, সোনার চেনটাও। লোক দুটো বলা বলি করে, শোন কিনে, গেছে তো মেয়েরা গেছে, পাপ তো পাপ, শালা পাপ না তো কি? মঙ্গলারে খুন করছে, ফুলিরে খুন করছে, রাখালটারও নাকি শেষ কইরা দিছে, রাখালও নাকি আর বাইসা নাই, শহরে লোক লাগায়া ওরও নাকি খুন করছে কায়দা কইরা। কইস কি রে রতন? ঠিক কইতাছি। এখন শোনে স্বর্ণের চেনখানা আর ওই সোনার ওই কি একখানা পরে হাতে ব্রেসলেট আর এই ঘড়ি, এই 3খানা আমরা সাফাইয়া কইরা দিই। তারপরে জমিদার মশাই তো দেখলেই চিনতে পারবে কুলাঙ্গার পোলার এই শরীরখানা। কিন্তু আমার কাছে কথা হই লাগে রতন, খাইলো কে? কে আর খাবে? মরার পর থেকে এই মঙ্গলা আর ফুলির আত্মা এই ক্ষেতের মাঝখানে গুড় গুড় করে। হ্যাঁ, কালকে রাতে বৃষ্টি হয়েছে, আমি নিজের চোখে দেখছি। আমি তখন এই কাকতারুয়ার ঘরের পাশে যে ছোট্ট টোংখানা ওইখানে বসা ছিলাম। সুন্দর একখানা মাইয়া হাত ধইরা ধইরা নিয়ে যাইতাছে, যদিও আমি দূর থেকে দেখতে পাইছি ওটা মাইয়া না, একখানা আস্ত কঙ্কাল, গোমটা দিয়া মুখ ঢাকা, হাতের হাড় বার কইরা, আর ওর পেছন পেছনে হাঁটতাছে জমিদারের ছেলে, আর জমিদারের ছেলেকে স্মরণ কইরা কইরা হাঁটতাছে মঙ্গলার হাড় গুলা। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।